সমাগত সুধীবৃন্দ, আপনাদের সকলকে সান্ধ্যকালীন শুভেচ্ছা জানাচ্ছি। আমি এই প্রবন্ধটা লিখেছিলাম কাজলের জীবিত থাকাকালীন। তারিখ আছে রচনাকালটা 4 থেকে 11 জানুয়ারি 2024। এবং আমি যখন প্রবন্ধটা লিখি তখন অ্যাকচুয়ালি এরকম একটা লেখা আমার কাছে চেয়েছিল আমাদের হাসান। তো লিখি এবং লিখতে গেলে আমি ভেবেছিলাম প্রবন্ধটা বড় একটু ছোট করি। আমি করছি না এই জন্য যে এটা যে আমি লিখেছি কি লিখছি এটা আমি কাজলের সাথে সরাসরি আলাপ আলোচনা করেছি যে এই লিখছি এটা ঠিক লিখছি কি ঠিক লিখছি না। তো ও বলছে যে হ্যাঁ ঠিক আছে। আমি বলছি যে তোর ব্যাপারে লিখছি, আমার সবচেয়ে বড় ভয় আমি কোথাও ভুল লিখছি কিনা, কিছু কম লিখছি সেটা চলবে কিন্তু কোথাও ভুল লিখছি কিনা। তো ও বললো যে না এরকম চলবে। এবং বিশেষ করে কিছু নাম এখানে আসবে আমি যখন প্রবন্ধটা করবো, যা এই নামগুলো সবগুলো যে আমার এখন খুব ভালো মনে ছিল তা না, আমি সে ব্যাপারে ওর সাহায্য নিয়েছিলাম। যে জন্য আপনি একটু ধৈর্য ধরে আমি প্রবন্ধটা পড়ি। বন্ধুত্ব প্রতিবিম্বে প্রতিভাস। আমরা কিভাবে বন্ধু হয়ে উঠেছিলাম তার নারী নক্ষত্র বলা মুশকিল, অথবা বলা চলে তাতে কারোর কোনো আগ্রহ বাড়তে পারে বলে মনে হয়। এই বন্ধুত্বের কাফেলায় কেউ একটু আগে যোগ দিলেও শুরুর সূচনা নিয়ে আমাদের অংশীদারিত্বে কোনো হেরফের ঘটেনি। শুরুটা 1963 সাল মুন্সিগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়ে ক্লাস 3-তে ভর্তির মধ্য দিয়ে। সেই পর্বটায় আরো অনেক সহপাঠী থাকলেও কাজল, সমীর, সুদেব সেই চক্রটিতে একটি ভিন্ন কোণে অবস্থিতি পেয়েছে। যেমন সেখানে শামসুদ্দিন, রতন ছিল, কিন্তু সেই বলয়ে ওরা কেউ স্থিত হয়নি। ক্লাস 6-এ এসে তাতে যোগ দেয় অশোক, আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের পর্বে আরেকজন এসে যুক্ত হয়, সে হলো বাদল অর্থাৎ সালে বাদল। অবশ্য আমি নিজেকে কেন্দ্রে স্থাপন করলে কাজল নামক বৃক্ষে আমরা এই কজন শাখা প্রশাখায় বিস্তৃত হয়ে পড়ি। এটা একটি দারুণ বন্ধন। এই 5 জনের দলটিতে পারস্পরিক নৈকট্যে কেউ কারোর পেছনে নেই, তবে প্রথম 3 জনের অবশ্যই পুরনো প্রেমের প্রাবল্যে একটি যেন কেমন ধরনের অবিভাজ্যতা রয়ে গেছে। এমন কোনো অনুসঙ্গ নেই যে আমাদের বিষয় কোনো আলোচনায় 3 জনের মধ্যে একজনকে ছাড়াও গল্পটা পূর্ণতা পেতে পারে। তবে অশোক ও সমীর বিদেশে চলে যাওয়ার পর থেকে কাজল, সুদেব একটি গ্রন্থে সজীব হয়ে ওঠে, যুক্ত হয় কর্মঘনিষ্ঠ আরো কয়েকজন বন্ধু। স্কুল জীবনটা হালকা বোঝাপড়ার অনাবিল আনন্দের মধ্য দিয়ে কেটে গেছে এবং বন্ধুত্বের বন্ধনকে সুদৃঢ় করার জন্য যত কিট সিমেন্টের দরকার হয় তার সবটাই কোনো অদৃশ্য আর্কিটেক্টের প্রযোজনায় নীরবে সরবে থেকে গেছে। সেটা আমরা টের পেলাম ইমারত গড়ে ওঠার পর, এবং সেটাই মহৎভাবে জানান দিল 1972-এ বাংলাদেশ স্বাধীন হওয়ার পর। মহান মুক্তিযুদ্ধের সময় যে যার মতো অবস্থানে ছিলাম, জয় বাংলার তীব্র আলোড়নের মধ্যে ছিলাম, এবং সৌভাগ্য যে আমরা কোনো বন্ধুকে না হারিয়ে মুক্ত স্বদেশ পেলাম। যদিও আমাদের অনেকেরই বাড়িঘর, পাখানাদার বাহিনী ভিন্নতায় জোরে করে নিচ্ছিন্ন হয়ে গিয়েছিল, কিন্তু আমরা ফিরে পেয়েছিলাম আমাদের কাছের লোকদের, পরিবারের কেউ কেউ মুক্তিযুদ্ধে শহীদ হয়েছে। তবে 69-এ পাকিস্তান দেশ ও কৃষ্টি নামক নবম-দশম শ্রেণীর জন্য নতুনভাবে যুক্ত একটি পাঠ্য বইয়ের বা আমাদের বাঙালি সংস্কৃতি বিরোধী বিভিন্ন প্রসঙ্গের বিরোধিতায় সংগঠিত ছাত্রদের নানা আন্দোলন সংগ্রামে আমরা কাজলকে পেলাম আমাদের মধ্যে নেতৃত্বের নাবিক রূপে। শেষ পর্যন্ত সারা দেশব্যাপী আন্দোলন প্রতিবাদের ফলশ্রুতিতে তৎকালীন 587 বইটিতে পাঠ্যপুস্তকের তালিকা থেকে বাদ দিতে বাধ্য হয় তীব্র গণছাত্র আন্দোলনের প্রেক্ষিতে। সেই প্রেক্ষিতে আমাদের সকলের নজর কেড়ে নিল কাজল, আশাফলক কাজল, এমনভাবে যে সেই নেতা হবার যোগ্য এবং আবির্ভূত নেতা। সদ্য স্বাধীন দেশে নানা অভূতপূর্ব ঘটনার মধ্য দিয়ে আমাদের দিন চলতে থাকলো। একদিকে স্বাধীনতার উত্তঙ্গ আবেগ, নতুন প্রেরণা, আর অপরদিকে মুক্তিযুদ্ধে নানাভাবে ক্ষতিগ্রস্ত আমাদের অভিভাবকদের আর্থিক টানাপোড়েনের মধ্যে আবার কিশোর যুবকদের মধ্যে হঠাৎ বিপদগামিতার একটি বড় লক্ষণ দেখা দেয়। এমন একটি অসংগত ক্রান্তিকালে আমাদের নতুন পরিচিত আরেক বন্ধু গোলাম কাদের গোলাম এর উদ্যোগে ও সমীর রায়ের প্রেরণায় মুন্সিগঞ্জ শহরের নিকটস্থ দেওভোগ গ্রামে ভাসপুর নদী নামে একটি সাহিত্য সংস্কৃতি গোষ্ঠীর জন্ম হয় 1972 সালে। সেই সংগঠনের জন্মদিন 1 বৈশাখ। বন্ধু সমীরের সৌহার্দ্যে সেই সংগঠনের সাথে অচিরেই আমরা অর্থাৎ কাজল, সুদেব জড়িয়ে যাই। সাথে পাই আমাদের 1 বছরের জ্যেষ্ঠ তুখুর মেধাবী জাতীয় শ্রেষ্ঠ ছাত্র আব্দুল আল ভাইকে। আমাদেরকে আর আটকায় কে? কাজলের ভেতরে
জাগ্রত নেতৃত্বের গুণ, যা আগে কচিকাচার আসরে ও বয় স্কাউটে প্রবলভাবে প্রতীয়মান হয়েছিল, ঘাসফুল নদী যেন সেখানে নববসন্তের নবযৌবনের মধুক্ষেত্র হয়ে দেখা দিল। কাজলের ভালোবাসায়, অনুপম নেতৃত্বে, পরিকল্পনায়, আহ্বান ও অংশগ্রহণে তখনকার মুন্সিগঞ্জ শহর ও তার আশেপাশের কটি গ্রামের মেধাবী উদ্যোগী সৃষ্টিপাগল নবম, দশম, একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা দল বেঁধে এসে যোগ দেয় ঘাসফুল নদী ছায়া। শব্দ স্বাধীন বাংলাদেশে সেটা এক অভিনব মহা বিস্ফোরণ। প্রখ্যাত সিরাত ক্লাবের সন্নিকটে, বিখ্যাত ইকবালপুর জেলার পূর্ব পাশে, স্বনামধন্য মুন্সিগঞ্জ উচ্চ বিদ্যালয়ের পাশ ঘেঁষে জুবিলি খালের পাড়ে লিচুতলা নামক স্থানে উঠে এলো সদ্য জন্মানো ঘাসফুল নদী। সেখানে খাস জমিতে সদস্যদের স্বেচ্ছাশ্রমে কাজলের সাহসী নেতৃত্বে টিনের চালযুক্ত একটি একতলা দালানে গড়ে ওঠে ঘাসফুল নদীর কার্যালয়, প্রাণের সংগঠন। সেই একই কার্যালয়ে কার্যক্রম পরিচালনা করে সৃজনী কচিকাচার মেলা ও পরে সুফিয়া সঙ্গীত একাডেমি। এই তিন সংগঠনের সম্প্রসার কর্মকাণ্ড সঙ্গীত হল একসঙ্গে গাথা। বিদ্যাচর্চাকে আরো অর্থবহ করার উপায় শুরু। সঙ্গীত, নৃত্য, সাহিত্য ও ক্রীড়া ও সাঁতার, এই জাতীয় সকল বিনোদনে ঘাসফুল নদী মুন্সিগঞ্জের সীমানা পার করে দেশের রাজধানী ঢাকাকে সগৌরবে আপনার অস্তিত্বের স্বাক্ষর রাখে। এই তিন সংগঠনের ছেলেমেয়েরা বেতার ও টিভির শিশুদের নানান প্রতিযোগিতায়, শিশু একাডেমির বিভিন্ন বিভাগে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠত্বের অংশীদার হয়ে দেশের বাইরেও পরিচিতি লাভ করে। আর সংগঠন গড়ায় ও লেখালেখি, বক্তৃতা, বিতর্ক ও প্রবন্ধ লেখা ইত্যাদি বিষয়ে উৎকর্ষতায় আরো যারা আমাদের সতীর্থ হয়ে ওঠে, তাদের মধ্যে আজ কয়েকজনের কথা খুব মনে পড়ছে। কাজল সুদেব সহ কাজী আফজাল হোসেন নান্টু, মোস্তাফিজুর রহমান মঞ্জু, কামরুজ্জামান কানু, চৌধুরী আখতারুজ্জামান ইরান, আসাদুজ্জামান গাজী শহীদ ভাই, আমিনুল ইসলাম বাবলা, আকা ফিরোজ আহমদ, আফসার আলম, চন্দন লাল ঘোষ, কাজী এমদাদ, কামরুল হাসান, মুক্তা, জুলহাস, মকবুল, গৌতম মুখার্জি, নারায়ণ দাস কালা, মিলনময় দাস, দীপা চৌধুরী, নুরুল হক মিনু, মুখলেসুর রহমান মঞ্জু, প্রীতিকলা কর্মকার, ফজলুল সাহান কালা, মুন্নি সাহা, তামান্না সুলতানা মনা, সাবিনা ইয়াসমিন, আইরিন, ইমো রিয়াজ, মেরিন, শাহিন, পারভিন মির্জা, অ্যাডভোকেট নাসিমা, তানিশ সাহান, রবি, রেবেকা, নেবুলা, মাহবুব, কামরান সহ প্রায় 70-80 জনের একটি নিবেদিত প্রাণ সৃজনশীল কিশোর তরুণ দল। শিশু শিল্পীদের মধ্যে কীর্তিমান দীনেশ মন্ডল, মনোহরা বেগম মণি, সীমা, তানিয়া, মিতা, লুনা, নাইডু লুনা, শিল্পী ব্যানার্জি, লিপি, দেশসেরা সাঁতারু ধনঞ্জয় দাস। তাদের মধ্যে ইতিমধ্যে কেউ পরপারে চলে গেছেন, তাদের লোকান্তরিত আত্মার পার্বতী শান্তি কামনা করছেন। আর আমাদের সকল কাজে সর্বদাই পাশে থেকে উৎসাহ দিতেন খালেদা আপা, আনসার অ্যাডজুটেন্ট অমর ভাই ও ইকবাল ভাই প্রমুখ। বলা চলে কাজলের একক চিন্তার উৎস থেকে একের পর এক স্বপ্ন সাধনার উৎসারণ ঘটে। তার উল্লেখযোগ্য কিছু ঘটনা: মুন্সিগঞ্জে অনুষ্ঠিত বাংলাদেশের প্রথম কবি সম্মেলন, নিয়মিত কবি সম্মেলন, হ্যাঁ, নিয়মিত বিশিষ্ট সাহিত্যপত্র হিসেবে বিস্ফোরণ, এবং তারপর পরে অনিকেত সাময়িক সাহিত্যপত্র। কাজল এই পর্যায়ে একজন বড় কবিও। এই সময়ে মিরকাদিম থেকে হাসান ফকরির কাদামাটি, মুন্সিগঞ্জ শহরের অনিয়মিত সাহিত্য সংস্কৃতি গোষ্ঠীর কর্মকাণ্ড দারুণ প্রশংসযোগ্য। এগুলোর সাথেও কাজল সহ আমরা জড়িত ছিলাম। ঢাকা সহ সারা দেশে তখন ঘাসফুল নদী, বিস্ফোরণ, অনিকেত প্রতিটি নাম একযোগে চরম তারুণ্য, উৎসাহ, উদ্দীপনা মুক্ত বাতায়ন হিসেবে দ্রুত পরিচিতি লাভ করে, এবং এরই সাথে স্বস্বক্ষেত্রে বিপুল জনপ্রিয়তা, পাঠক বান্ধবতা ও শ্রেষ্ঠত্বের আদৃত আসন লাভ করে। কাজল তখন তারিক হাসান নামে শ্রেষ্ঠ কবিদের কাতারভুক্ত। তারিক হাসান 1974-75 থেকে কাজল সহ আমাদের সেই ঘাসফুল নদীর অনেক কর্মী, সংগঠক, প্রতিভা ঢাকার বিভিন্ন উচ্চতর শিক্ষা প্রতিষ্ঠানে উচ্চতর পড়াশোনার জন্য ভর্তি হয়। এরপরে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক একটি শাখা চালু প্রয়োজন দেখা দেয়। কাজে অচিরেই গড়ে ওঠে ঘাসফুল নদী ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা। সেখানে বিশেষভাবে যুক্ত হয় মেহেরুন্নেসা নাসিম ও মনির মোর্শেদ ও সালিম আলম। আকা ফিরোজ এখানে বেশ সক্রিয়। নানা কর্মকাণ্ডের সংমিশ্রণে এই শাখা সহ ঘাসফুল নদী আরো বড় পরিসরে, আরো সক্রিয়, আরো প্রাণবন্ত, আরো যৌবনদীপ্ত হয়ে ওঠে, এবং তার মধ্যমনে অবশ্যই কাজল। এরই ধারাবাহিকতা এক পর্যায়ে গড়ে ওঠে ড্রুটা, ঢাকা ইউনিভার্সিটি টুরিস্ট অ্যাসোসিয়েশন। প্রতিদিন রাত 10টার পর থেকে রাত 12টা পর্যন্ত কেন্দ্রীয় শহীদ মিনারের প্রাঙ্গণে বা পাদদেশে বসত ঘাসফুল নদীর বন্ধুদের আড্ডা। কাজল আসতো শহীদুল্লাহ হল থেকে,
সমীর ফজলে রাব্বি হল থেকে, সুদেব জগন্নাথ হল থেকে এবং সময় পেলে সালেবাদল সলিমুল্লাহ হল থেকে এসে সে আড্ডা ও আলোচনায় শরীক হল। ঢাকাস্থ অন্য বন্ধুরাও কখনো কখনো এসে যোগ দিত, আর এসব আড্ডা থেকে উঠে আসতো নতুন কোনো সৃষ্টি, কোনো সাহিত্য, সাংস্কৃতিক কর্মকাণ্ড বা অনুষ্ঠান মালা। বাংলা একাডেমি তখন আমাদের আরেকটি মিলনস্থল। সেখানকার প্রেসের আফজাল ভাই ছিলেন আমাদের আরেকটি হাত। সেই প্রেরণায় আরেকটি মহান ফুল বিক্রমপুর সুধী সমাবেশ 1978 এবং তার অর্জিত মিলন শক্তি ভিত্তিতে গড়ে ওঠে বিক্রমপুর ফাউন্ডেশন 1980, যার যুব উদ্যোক্তা যুব শক্তি সমৃদ্ধ ঘাসফুল নদী ক্যান্ডি যেমন কাজল, সুদেব, সমীর, মঞ্জু, মনির মোর্শেদ, মিজানুর রহমান, মিজান প্রমুখ, এছাড়া আরো কিছু বন্ধু। 1980-82 একটি অন্য রকমের সময়। ঘাসফুল নদী ঢাকাস্থ বেশিরভাগ অগ্রজদেরই তখন বিশ্ববিদ্যালয় পর্যায়ে পড়া শেষ। একটি নতুন অধ্যায়ের সূত্রপাত। টকবকে তারুণ্যে করা দলটির সদস্যরা একে একে সংসারের আত্মীয় নিয়মে নিজ নিজ কর্মসংস্থানে ব্যক্তিত হয়ে উঠতে থাকে। কেউ চলে যায় বিদেশে চাকরি নিয়ে, বা বন্ধুদের একত্রিত করো তখন একটি কঠিন কাজ হয়ে ওঠে। সেই সময় কাজলের প্রস্তাবনায় সুদেব মুন্সিগঞ্জের মূল ঘাসফুল নদীর হাত ধরে সপ্তাহে সপ্তাহে মুন্সিগঞ্জে গিয়ে সংগঠনগুলোকে পাঞ্চাঞ্চলে জাগ্রত করে তোলে। ঘাসফুল নদী কচিকাঁচা আসক্তের সঙ্গে দেখা দেবে। প্রায় এমনই একটি সময়ে গানের শিশু দীনেশ মণ্ডল বুলগেরিয়া স্কলারশিপ পায় ডাক্তারি পড়ার জন্য, কিন্তু অর্থাভাবে ওর বিদেশে যাওয়া দুঃসাধ্য হয়ে ওঠে। কাজল সহ আমরা বিষয়টি নিয়ে বসলাম। আইডিয়া এলো এজন্য অর্থ উত্তোলনে। কিভাবে? তখন আমাদের পরম স্নেহ বা স্নেহাস্পদ পরলোকগত কিশোর সদস্য ফজলুল শাহান কালার নামে একটি স্মৃতিভিত্তিক ফান্ড গঠন করা হয়। সেই ফান্ডের জন্য আমরা বিক্রমপুর ফাউন্ডেশন সহ বিত্তবান দাতাদের থেকে প্রয়োজনীয় পরিমাণ অর্থ সংগ্রহ করে একযোগে ফজলুল শাহান কালাকে স্মরণ ও দীনেশ মণ্ডলের উচ্চশিক্ষার পথ সহজ করে দিতে সক্ষম হই। একইভাবে কচিকাঁচার কিশোর ধনঞ্জয় দাসের সাঁতারের সক্ষমতা দেখে ওর মতো আরো আগ্রহী সাঁতারুদের জন্য একটি সাঁতার প্রশিক্ষণ কোর্স চালু করা হয়, প্রধানত কাজলের উদ্যোগে, এবং ফলস্বরূপ আমরা ধনঞ্জয়কে একজন দেশসেরা সাঁতারু হিসেবে পুরস্কৃত হতে দেখি। তবু এই সময় পরিধিতে সেই চিরযৌবনে ঘাসফুল নদী ধীরে ধীরে যৌবন পার করে যেন কিছুটা স্রোতগতি হতে থাকলো, যদিও আজও আমাদের বন্ধুদের প্রধান উদ্দীপক সে ঘাসফুল নদী এবং অবশ্যই কাজল। কাজলের ব্যাংকে চাকরি গ্রহণ, আবার চাকরি ছেড়ে ব্যবসায় যোগ দেওয়া, প্রায় 5 বছর বেকার থাকা এবং আরো ব্যাংকের চাকরিতে ফিরে যাওয়া, এর সবগুলোর ভিতর দিয়ে বাংলাদেশের স্বাধীনতার মূল চেতনার ধারক, বাহক ও পথ প্রদর্শক একজন যোগ্য উদার নেতা হিসেবে কাজল পূর্বাপর সমান গতি ও গাম্ভীর্যে এগিয়ে চলেছে। আজ কটি বছর সে অসুস্থতায়, আমার লেখাটা ওর মৃত্যুর আগেই শেষ করেছিলাম, আজ কটি বছর সে যে অসুস্থতায় শারীরিকভাবে অনেকটাই ঘরবন্দি, তবু তার নতুন নতুন স্বপ্ন, পরিকল্পনা, আইডিয়া এবং উদ্যোগে এতটুকু ঘাটতি হয়নি। আগাগোড়ায় সৎ, সাহসী, বিনয়ী, বিপদ পার করার বুদ্ধিসম্পন্ন, অন্যের জন্য প্রাণ কাঁদা উদ্যোগী স্বপ্ন সারথী আমাদের বন্ধু কাজলের কোনো তুলনা হয় না। সে বন্ধু কারোর অভিভাবক নয়, বন্ধুদের পরিবারেও তার সমাদৃত বিচরণ। সর্বস্ব দিয়ে অন্যের জীবনকে আলোকিত করার মহান মালিক আশাবালক কাজল। ও প্রেম করেছে, কিন্তু প্রেম ওকে সবার জন্য মুক্ত করে রেখেছে। ও চাকরি করেছে, অথচ অনেকে চাকরি লাভের পথ করে দিয়েছে। ও একে একে অনেক সংগঠন তৈরি করে চ্যাম্পিয়ন হয়েছে, কিন্তু কোনো সংগঠনকেও পরায়ত্ত করে রাখেনি। ও যেন রাখাল বালক মাটি মাটি হেঁটে চলেছে ক্লান্তিহীন, খাবার জন্য ভীত হতে শেখেনি। এই গল্প আরো কত দূর যাবে তা ভবিষ্যতে বলতে পারে, কিন্তু আমাদের অফুরন্ত আশা যে আমরা কাজলকে পাবই আমাদের প্রতি প্রয়োজনে সম্ভব অভিনব কর্মের যুগে। কাজলের আরেকটি আলোময় দিক রয়েছে, সে আলোর জগতের মহত্তম খবর জানেন আমাদের পরম শ্রদ্ধেয় এক বিদগ্ধ সাহিত্যিক দিদি পুরবী বসু। এখানে আমি শুধু আমার সাথে সংশ্লিষ্টতার নিরিখে উপরোক্ত বিষয়গুলো জানালাম, কিন্তু এমন আরো অসংখ্য বন্ধু গ্রুপ রয়েছে কাজলে। কেউ কোরগাঁওয়ে, কেউ মুন্সিগঞ্জ শহরে, কেউ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সয়েল সায়েন্স ডিপার্টমেন্ট ক্যান্ডি, কেউ কবি সাহিত্যিক, কেউ মিডিয়া জগতের, কেউ স্পোর্টস ও স্কাউটসের, কেউ ব্যাংক বানার, কেউ বই প্রকাশক সম্পাদক, কেউ আবার রাজনীতি জগতের। এর সবগুলোতেই যিনি সকলের বুদ্ধিমতী, তিনি হচ্ছেন আশাবালক কাজল। পছন্দের কোনো একটি কাজকে সফল করার জন্য নিজের হাতে থাকা সামর্থ্য বা বেতনের অগ্রিম টাকা বা প্রয়োজন হলে পরিবার বা অন্য কোনো উৎস থেকে টাকা খরচ করে নির্দ্বিধায় ব্যয় করার সাহসী উদাসী কাজল। তাই কাজলকে আমি বলি আমাদের বন্ধু মহলের একজন বঙ্গবন্ধু। কাজলের বিবেচনায় উপযুক্ত কথা বা কাজ যদি কেউ না করে, তবে সেই ক্ষেত্রে সে একলা চলনীতির নির্দ্বন্দ্ব পথিক। তার কোনো কাজ
তার যে কোনো ধরনের কষ্ট হলেও লেগে থাকবে সে কাজে। এমনই একটি প্রকল্প হচ্ছে আজিজ সুপার মার্কেটে ঘাসফুল নদী নামে একটি বইয়ের দোকান চালু করা। মাহবুব আমরা মনের মসজিদের নাবিকত্বে সে ছেড়ে দেয় সেই নৌকা। এতে কখনো লাভ হয়েছে শোনা যায়নি, কিন্তু সেটাকে সে বন্ধ হতে দেয়নি। গাড়ি দুর্ঘটনায় নিহত মুন্সিগঞ্জের বিখ্যাত সাংবাদিক মোজাম্মেল হোসেন মন্টু ভাইয়ের মৃত্যুর পরে তাকে নিয়ে একটি ব্যয়বহুল বই প্রকাশ ও কাজও তার একই ধরনের উদারতা ও নিঃস্বার্থতার পরিচয় রাখে। আরো অনেক কথা মনে আসছে, কিন্তু এমন একজন সহপাঠী, বন্ধু, নেতার কথা একযোগে এবং একজনের ভাষ্যে বলা সম্ভব নয়। আমিও অপারক। কাজল কিন্তু আমার স্ত্রীর কাছে ভাই, স্বামীর বন্ধু নয়। আমার সন্তানের ওকে কাকু বলে ডাকতো না, বলতো কাজল মামা। কাজলকে বিশেষভাবে ধন্যবাদ দিই যে এত কাজে পুরনচন্দ্রীর মতো ব্যস্ত থাকলেও নিজের স্ত্রী আমেনা আশরাফের দিকে খেয়াল রাখত, কন্যা তাহমিকে ও পুত্র আবেদকে সুশিক্ষায় উদ্বৃত্ত করে একজন মহান শিক্ষক ইয়াকুব আলী তালুকদারের সুযোগ্য সন্তান হিসেবে কাজল রূপাপর নিজেকে বিকশিত করেছে। আমরা এত বন্ধু নিবিড় হওয়া সত্ত্বেও কখনো কোনো অসৎ বা অনুচিত কাজে বন্ধুত্বকে প্রয়োগ করিনি, বা কাউকে শাস্তি দেওয়ার জন্য বা কোনো বিপদে ফেলার জন্য বা প্রতিযোগিতায় জয়ের জন্য হিংস্র হওয়ার মতো কোনো কিছু ভুলেও করিনি। কাজলের যে ধরনের জনসংযোগ রয়েছে তা দিয়ে যে কোনো আত্মসুবিধার পথে হাঁটতে পারত, হাঁটেনি। কাজল আমাদের আদ্যপান্ত মহৎ কর্মের শ্রেষ্ঠ মানবীর উদ্যম দিত। কাজলের ভালোবাসায় প্রভুধারা বৈশরে কাজল সুদর্শন, সুবেশী, মার্জিত, ভদ্র, সংযমী, নির্লোভ স্বভাব, কিন্তু স্মার্ট ও আধুনিক। আমাদের সীমাবদ্ধতা আবিষ্কার করলাম যে কাজল করেনি বা করতে ভাবেনি এমন কোনো একটি কাজ ওকে ছাড়াই আমরা করে দেখিয়েছি, আজ অব্দি এমনটি হয়নি। আমাদের সব কাজই কাজলকে নিয়ে এবং ওর সংগঠনতায় হয়েছে। কাজল করলে আমরা সাথে ছিলাম, আর না করলে আমরা কিছুই করিনি। অর্থাৎ ঘাসফুল নদী কেন্দ্রিক বন্ধু গ্রুপের চোখ শুধু কাজল। ওর চোখ দিয়ে আমরা আমাদের এই বন্ধুবিহিত দিকগুলো দেখেছি। ওকে ছাড়া আমাদের হাত পা চলেনি, মন ছুটেনি, আমরা আলাদা করে কিছু ভাবিনি। এটি আমাদের জীবনকালের কাজলপনা। বন্ধুদের বাড়ি বাড়ি যাওয়া, পরিবারের সকলের সাথে আন্তরিক পরিচিতি ও সম্পর্ক রক্ষা করা এবং সম্ভব মতো সকল ক্ষেত্রে সংযুক্ত থাকার ব্যতিক্রমী গুণে সংযুক্ত কাজলের সাথে যারা একবার পরিচয় হয়েছে, সম্ভবত সে চিরকাল কাজলকে মনে রাখে। সেটা মুন্সিগঞ্জ হাই স্কুলের বিনোদ বিহারী চক্রবর্তী বা আদিনাথ দত্ত বা মালিক স্যার বা আতুল হক স্যার বা রশিদ স্যার বা আবু স্যার বা কাজলের কলেজে সুনীল মোহন চক্রবর্তী স্যার বা বিশ্ববিদ্যালয়ে ডক্টর করিম স্যার বা ডক্টর ইয়াজউদ্দিন স্যার, যিনি হন কাজল সকলেরই চোখের মনে। আমাদের সাথে যে কাজলের মতবিরোধ হয়নি কখনো তা নয়, কিন্তু সেটা আমাদের বন্ধু হিসেবে চলার পথে কোনো বাধা হয়নি। আবার আমাদের সব কাজই যে কাজল করে দিতে পেরেছে তাও নয়, তবু সব অবস্থায় আমরা কাজলের কাস্তে দিয়ে যথাসাধ্য ঘাস কেটেছি। আমরা অগোচর কেউ কারোর প্রতি অবিবেচক হইনি, কেউ নিজেদের মধ্যে প্রতিযোগিতায় উন্মত্ততায় লিপ্ত হইনি। ঘাসফুল নদী আমাদের মনোজগতে আক্ষরিক অর্থে ঘাসফুল নদীর অর্থবহতা নিয়ে সজীব ও সংযুক্ত রয়েছে। পড়াশোনায়, সাংগঠনিক নেতৃত্বে, বন্ধুপনায়, পরোপকারে কাজল আমাদের একজন অবিকল্প সজ্জন ব্যক্তিত্ব। কাজা ধীরাজ সেই কাজলের সুস্থতা কামনা করি। ওর আরো যেসব দুঃখের কথা এখানে উল্লেখে ত্রুটি রয়ে গেল তার জন্য ক্ষমা প্রার্থী, এবং আমাদের পরবর্তী প্রজন্ম সমূহের মধ্যে কাজল রূপী এমন আরো ব্যক্তিত্ব জন্ম লাভ করে কাজল মনা হয়ে সমাজ ও দেশকে সবসময় আলোকিত করে রেখে কাজলকে চিরস্মরণীয় করে রাখুক। বন্ধু কাজলের কাজ ও ভালোবাসার জলে আমরা যেন বেঁচে থাকি। জয় তো কাজল। কাজল ইতিমধ্যে প্রয়াত হয়েছেন, আপনারা জানেন। আমি তার আত্মার সদ্গতি কামনা করছি।